একটি মেয়ে ঘরের ভেতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বের হয়ে যায়। বোমাই বুড়ো জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসা হয়নি। গল্প মানেই আড্ডা, আর আড্ডা মানেই গল্প। কখনো মজা, কখনো রহস্য, কখনো ভয়, সব কিছুর আসর এক জায়গায়। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বোমাই বুড়োর জঙ্গলে। বাংলা সাহিত্য জগতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। তাঁর লেখা কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হল পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল ও ইছামতি। তাঁর লেখা সুলেখা, মেঘমল্লার, ভৌতিক পালঙ্ক এবং কাশী কবিরাজের গল্পগুলি আপনি শুনতে পারবেন গল্পের আড্ডা অরিজিনালস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে। আজকের গল্প বোমাই বুড়োর জঙ্গলে আমরা নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভয় সমগ্র এই বইটি থেকে। গল্পটি পুরো শুনুন এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং গল্পের আড্ডায় নিয়মিত বাংলা গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা অরিজিনালস ইউটিউব চ্যানেলটি অ্যান্ড অলসো ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বোমাই বুড়োর জঙ্গলে। জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হচ্ছিল। কাছারি থেকে 3 ক্রোশ দূরে বোমাই বুড়োর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরে আছে। সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ দিন 2-3 হলো পাগল হয়ে গেছে। শুনে তখনই লোকজন নিয়ে সেখানে গিয়ে পৌঁছালাম। বোমাই বুড়োর জঙ্গল খুব নিবিড় নয়, খুব ফাঁকা, উঁচু নিচু প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছ, ডাল থেকে সরু দড়ির মতো লতা ঝুলছে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদড়ি বাঁধা। বোমাই বুড়োর জঙ্গল সম্পূর্ণরূপে লোকবসতি শূন্য। গাছপালার নিবিড়তা থেকে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া ছোট্ট দুখানা কুঁড়ে, একখানা একটু বড়। এইখানাতে রামচন্দ্র আমিন থাকে। পাশের ছোটখানায় তার পেয়াদা আশরাফি টিন্ডেল থাকে। রামচন্দ্র নিজের কাঠের মাচার ওপর চোখ বুজে শুয়েছিল। আমাদের দেখে ধর্মর করে উঠে বসল। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র হাত জোর করে নমস্কার করে চুপ করে রইল, কিন্তু আশরাফি টিন্ডেল সে কথার উত্তর দিল। বলল, হুজুর, একটা বড় আশ্চর্য কথা আপনি শুনলে বিশ্বাস করবেন না। আমি নিজেই কাছারিতে গিয়ে খবর দিতাম, কিন্তু আমিন বাবুকে ফেলে যাই বা কি করে? ব্যাপারটা এই কি, আজ কদিন থেকে আমিন বাবু বলছেন একটা কুকুর এসে রাতে তাকে বড় বিরক্ত করে। আমি শুই এই ছোট ঘরে হুজুর, আমিন বাবু শুয়ে থাকেন এখানে। 2-3 দিন এইরকম গেল। রোজই ইনি বলেন, আশরাফি, আরে কোত্থেকে একটা সাদা কুকুর আসে রাত্রে, মাচার উপর বিছানা পেতে শুই। কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে, গায়ে ঘেঁস দিতে আসে। শুনি বড় একটা গা করি না। আজ 4 দিন আগে উনি অনেক রাতে বললেন, আশরাফি, আশরাফি, শিগগিরই বেরিয়ে এসো, শিগগিরই এসো, কুকুরটা এসেছে। আমি তার লেজ চেপে ধরে রেখেছি, লাঠি নিয়ে এসো। আমি ঘুম ভেঙে উঠে লাঠি আলো নিয়ে ছুটে গিয়ে দেখি। বললে বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু হুজুরের সামনে মিথ্যে বলবো এমন সাহস আমার নেই।
একটি মেয়ে ঘরের ভেতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম। তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিন বাবু বিছানা হাতড়ে দেশলাই খুঁজছেন। উনি বললেন, দেখলে কুকুরটা? কুকুর কই বাবু? একটা কে মেয়ে তো বার হয়ে গেল। উল্লুক কথাকারে, আমার সঙ্গে বেয়াদবি হচ্ছে। মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলে রাত দুপুরে? আমি কুকুরটার লেজ চেপে ধরে রেখেছিলাম, এমনকি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে। মাচার নিচে ঢুকে কেউ কেউ করছিল। নেশা করতে শুরু করেছো বুঝি? রিপোর্ট করে দেব সদরে। পরদিন রাতে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত। যেই একটু ঘুমিয়েছি অমনি আমিন বাবু আমায় ডাকলেন। আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দোর পর্যন্ত গিয়েছি। এমন সময় দেখি একটি মেয়ে ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তখনই হুজুর আমি নিজেও জঙ্গলের মধ্যে ঢুকলাম। অতটুকু সময়ের মধ্যে লুকোবে কোথায়, যাবেই বা কত দূর? বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি, অন্ধি সন্ধি সব আমাদের জানা। কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না। শেষে আমার কেমন সন্দেহ হলো। মাটিতে আলো ধরে দেখলাম কোথাও পায়ের দাগ নেই, আমার নাগরা জুতোর দাগ ছাড়া। আমিন বাবুকে আমি এ কথা বললাম না আর সেদিন। একটি দুটি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর। ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আর বোমাই বুড়োর জঙ্গলের একটু দুর্নামও শোনা ছিল। ঠাকুর দাদার মুখে শুনেছি বোমাই বুড়োর পাহাড়ের ওপর ওই যে বটগাছটা দেখছেন দূরে, একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাতে ঘোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন। ওই বোটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে বলে ওদের ডামা বানু, এক ধরনের জিন পরি। নির্জন জঙ্গলের মধ্যে থাকে, মানুষকে বেঘরে পেলে মেরেও ফেলে হুজুর। হুজুর পরদিন রাতে আমি নিজে আমিন বাবুর তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত। সারা রাত জেগে জরিপের থাকবন্দির হিসেব কষতে লাগলাম। বোধহয় শেষ রাতের দিকে একটু ঘুম মতো এসে থাকবে। হঠাৎ কাছেই কিসের একটা শব্দ শুনে মুখ তুলে চাইলাম। দেখি আমিন সাহেব ঘুমোচ্ছেন ওর খাটে, আর খাটের নিচে কি একটা ঢুকেছে। মাথা নিচু করে খাটের তলায় দেখতে গিয়েই আমি চমকে উঠলাম। আধা আলো আধা অন্ধকারে প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন গুটি সুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। স্পষ্ট দেখলাম হুজুর, আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি। এমনকি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। লণ্ঠনটা ছিল যেখানটাতে বসে হিসাব করছিলাম সেখানে, হাত 6-7 দূরে। আরও ভালো করে দেখব বলে লণ্ঠনটা যেমন আনতে গিয়েছি, কি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল। দোরের কাছে লণ্ঠনের আলোটা বাঁকাভাবে পড়েছিল। সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর, কিন্তু তার আগাগোড়া সাদা হুজুর, কালোর চিহ্ন কোথাও নেই তার গায়ে। আমিন সাহেব জেগে উঠলেন, বললেন, আশরাফি, কি 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 হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আমি বললাম, ও কিছু নয়, একটা শিয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল। আমিন সাহেব বললেন, কুকুর? কি রকম কুকুর? বললাম, সাদা কুকুর। আমিন সাহেব যেন একটু নিরাশার সুরে বললেন, সাদা? ঠিক দেখেছো না কালো? বললাম, না, সাদাই হুজুর। আমি একটু বিস্মিত যে না হয়েছিলাম এমন নয়। সাদা না হয়ে কালো হলেই বা আমিন বাবুর কি সুবিধা হবে তা তো বুঝলাম না। উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার যে কেমন একটা ভয় ও অস্বস্তি বোধ হলো।
কিছুতেই চোখের পাতা বোঝাতে পারলাম না। খুব সকালে উঠে খাটের নিচেটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে একগাছা কালো চুল পেলাম। এই এই যে সে চুল, এখনো রেখে দিয়েছি হুজুর। মেয়ে মানুষের মাথার চুল। কোথা থেকে এলো এ চুল? দিব্যি কালো কুচকুচে নরম চুল। কুকুর, বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল তো হয় না। এই হলো গত রবিবার, অর্থাৎ আজ 3 দিনের কথা। এই 3 দিন থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদ হয়ে উঠেছেন। আমার ভীষণ ভয় করছে হুজুর। এবার আমার পালা কিনা আমি তাই ভাবছি। আপনি আপনি আমায় রক্ষা করুন হুজুর, আপনি আপনি আমায় রক্ষা করুন। গল্পটা বেশ আষাঢ়ে গোছের। সে চুলগাছি হাতে করে দেখেও কিচ্ছু বুঝতে পারলাম না। মেয়ে মানুষের মাথার চুল, সে বিষয়ে আমারও কোনো সন্দেহ রইল না। আশরাফি টিন্ডেল ছোকরা মানুষ, সে যে নেশা ভাঙ করে না এ কথা সকলেই এক বাক্যে বলল। জনমানব শূন্য প্রান্তর ও বনঝোপের মধ্যে একমাত্র তাঁবু এই আমিনের সবচেয়ে কাছের লোকালয় হচ্ছে লকটুলিয়া, 6 মাইল দূরে। মেয়ে মানুষই বা কোথা থেকে আসতে পারে অত গভীর রাতে, বিশেষ করে যখন এই সব নির্জন বনপ্রান্তরে বাঘ ও বুনো শুয়োরের ভয়ে সন্ধ্যের পরে আর লোকই বেরোয় না। যদি আশরাফি টিন্ডেলের কথা সত্যি বলে ধরে নিই, তবে ব্যাপারটা কিন্তু খুবই রহস্যময়। অথবা এই পাণ্ডববর্জিত দেশে এই জনহীন বনজঙ্গল ও ধুধু প্রান্তরের মধ্যে 20 শতাব্দী তো প্রবেশের পথ খুঁজে পায়নি, 19 শতাব্দীও পেয়েছে বলে মনে হয় না। অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনো এসব অঞ্চল আচ্ছন্ন। এখানে সবই সম্ভব। সেখানকার তাঁবু উঠিয়ে রামচন্দ্র আমিন ও আশরাফি টিন্ডেলকে সদর কাছারিতে নিয়ে এলাম। রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। ক্রমশ সে ঘোর উন্মাদ হয়ে উঠল। সারা রাত চিৎকার করে, বকে, গান গায়। ওটা ওটা সাদা কুকুর ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। হ্যাঁ, আমি দেখেছি। টিন্ডেল, টিন্ডেল, তুমি নেশা করছো না? হ্যাঁ হ্যাঁ, নেশা করছো। আমি কিন্তু রিপোর্ট করে দেবো। হ্যাঁ, সদরে রিপোর্ট করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা সাদা কুকুরই ছিল, সাদা কুকুরই ছিল। ডাক্তার এনে দেখালাম, কিছুতেই কিছু হলো না। অবশেষে তার এক দাদা এসে তাকে নিয়ে গেল। এই ঘটনার একটা উপসংহার আছে, যদিও তা ঘটেছিল বর্তমান ঘটনা 7-8 মাস পরে। তবুও এখানেই তা বলে রাখি। এই ঘটনার 6 মাস পরে চৈত্র মাসের দিকে 2 লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করতে এলো। একজন বৃদ্ধ, বয়স 60-65 কম নয়। অন্যটি তার ছেলে, বয়স 20-22। তাদের বাড়ি বালিয়া জেলায়। আমাদের এখানে এসেছে চরিমহল ইজারা নিতে, অর্থাৎ আমাদের জঙ্গলে খাজানা দিয়ে তারা গরু মোষ চড়াবে। অন্য সব চরিমহল তখন বিলি হয়ে গেছে। বোমাই বুড়ুর জঙ্গলটা তখনও খালি পড়েছিল, সেইটাই বন্দোবস্ত করে দিলাম। বৃদ্ধ ছেলেকে সঙ্গে নিয়ে একদিন মহল দেখেও এলো। খুব খুশি, বলল, खूब बड़ा बड़ा घास हुजूर, बहुत अच्छा जंगल। হুজুরের মেহরবানি না হলে এমন জঙ্গল মিলতো না। রামচন্দ্র ও আশরাফি টিন্ডেলের কথা তখন আমার মনে ছিল না, থাকলেও বৃদ্ধের কাছে তা আমি বলতাম না, কারণ ভয় পেয়ে সে পালিয়ে গেলে জমিদারের লোকসান। স্থানীয় লোকেরা কেউই ও জঙ্গলের ধার ঘেঁষত না। রামচন্দ্র আমিনের সেই ব্যাপারটির পরে
মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে এসে হাজির। খুব রাগী রাগী ভাব। তার পিছনে সেই ছেলেটি কাঁচুমাচুভাবে দাঁড়িয়ে। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? বৃদ্ধ রাগে কাঁপতে কাঁপতে বলল, এই বান্দরটাকে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করতে। ওকে আপনি পা থেকে খুলে 25 জুতা মারুন, ও জব্দ হয়ে যাক। আমি বৃদ্ধের মুখে এমন কথা শুনে জিজ্ঞাসা করলাম, আরে কি হয়েছে কি? হুজুরের কাছে বলতে লজ্জা করে। এ বান্দর এখানে আসা পর্যন্ত বিগড়ে যাচ্ছে। আমি 7-8 দিন প্রায় লেক্স করছি। লজ্জা করে বলতে, হুজুর প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বের হয়ে যায়। একটা মাত্র খোপড়ি, হাত আষ্টেক লম্বা ঘাসে ছাওয়া, ও আর আমি দুজনে শুই। আমার চোখে ধুলো দিতে পারো সোজা কথা নয়। দুদিন যখন দেখলাম তখন ওকে জিজ্ঞাসা করলাম, ও একদম গাছ থেকে পড়লো হুজুর। বলে, কই, আমি তো কিছুই জানি না। আরো দুদিন যখন দেখলাম তখন একদিন দিলাম ওকে আচ্ছা করে মার। চোখের সামনে বিগড়ে যাবে ছেলে, কিন্তু তারপরেও যখন দেখলাম এই এই পরশু রাতে হুজুর, তখন ওকে আমি হুজুরের দরবারে নিয়ে এসেছি। হুজুর শাসন করে দিন। হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, কত রাতে দেখেছো? करीब करीब শেষ রাত का দিকে হুজুর। এই রাতের 2-1 ঘড়ি বাকি থাকতে। ঠিক দেখেছো? মেয়ে মানুষ? হুজুর আমার চোখের তেজ এখনো অত কম হয়নি। जरूर মেয়ে মানুষ। उम्र में भी कम। एक दिन पहना धोआ सादा साड़ी, कोई दिन बा लाल, कोई दिन काला। একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পিছে পিছে গেলাম। কাশের জঙ্গলের মধ্যে কোথা যে পালিয়ে গেল টের পেলাম না। ফিরে এসে দেখি ছেলে আমার যেন খুব ঘুমের ভান করে পড়ে রয়েছে, আর ডাকতেই ধরফর করে ঠেলে উঠল, যেন সদ ঘুম ভেঙে উঠল। এ রোগের ওষুধ কাছারি ভিন হবে না তা বুঝলাম। তাই হুজুরের কাছে। ছেলেটিকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, এসব কি শুনছি তোমার নামে? ছেলেটি আমার পা জড়িয়ে ধরে বলল, আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমি এর বিন্দু বিসর কিছু জানি না। সমস্ত দিন জঙ্গলে মহিষ চড়িয়ে বেড়াই, রাতে মরার মতো ঘুমাই। ভোর হলে তবে ঘুম ভাঙে। ঘরে আগুন লাগলেও আমার হুঁশ থাকে না হুজুর। বললাম, তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখোনি? না হুজুর, আমার ঘুমোলে হুঁশ থাকে না। এ বিষয়ে আর কোনো কথা হলো না। বৃদ্ধ খুব খুশি হলো, ভাবল আমি আড়ালে নিয়ে গিয়ে ছেলেকে খুব শাসন করে দিয়েছি। দিন 15 পরে একদিন ছেলেটি আমার কাছে এলো, বলল, হুজুর একটা কথা আছে। সেবার যখন আমি বাবুজির সঙ্গে কাছারিতে এসেছিলাম তখন আপনি ও কথা জিজ্ঞেস করেছিলেন কেন, যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কি না? কেন বলো তো? হুজুর আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে। বাবুজি ওই রকম করেন বলে আমার মনে কেমন একটা ভয়ের দরুনি হোক বা জাত দরুনি হোক, তাই কয়েকদিন থেকে দেখছি রাতে একটা সাদা কুকুর কোথা থেকে আসে। ঘুম ভেঙে এক একদিন দেখি সেটা বিছানার কাছেই কোথায় ছিল। আমি জেগে উঠলেই সে পালায়। সে কেমনে বুঝতে পারে
যে এইবার আমি জেগেছি? এরকম তো কয়েকদিন দেখলাম, কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে। বাবুজি জানে না, আপনাকেই চুপি চুপি বলতে এলাম। কাল অনেক রাত্রে ঘুম ভেঙে দেখি কুকুরটা কখন ঘরে ঢুকেছিল, আস্তে আস্তে এখন ঘর থেকে বার হয়ে যাচ্ছে। সেদিকের কাছের বেড়ায় জানলার মাপে কাটা একটা ফাঁক আছে। কুকুর বেরিয়ে যাবার পরে বোধহয় পলক ফেলতে যতটা দেরি হয়, তারপরেই আমার সামনে জানলা দিয়ে দেখি একটা মেয়ে মানুষ জানলার পাশ দিয়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে চলে গেল। আমি তক্ষুনি বাইরে ছুটে গেলাম, কোথাও কিছু নেই। বাবাকেও জানাইনি, বুড়ো মানুষ ঘুমোচ্ছে। ব্যাপারটা কি হুজুর, আমি ঠিক বুঝতে পারছি নে। আমি তাকে আশ্বাস দিলাম, ও কিছু নয়, চোখের ভুল। বললাম, তাদের যদি ওখানে থাকতে ভয় করে, তারা কাছারিতে এসে শুতে পারে। ছেলেটি নিজের সাহসীনতায় বোধহয় একটু লজ্জিত হয়েই চলে গেল। কিন্তু আমার অস্বস্তি দূর হলো না। ভাবলাম, এইবার এমন কিছু শুনলে কাছারি থেকে 2জন সিপাহী পাঠাবো রাতে ওদের সাথে শোয়ার জন্য। তখনও বুঝতে পারিনি জিনিসটা কতটা সঙ্গীন। দুর্ঘটনা ঘটে গেল হঠাৎই এবং অত্যন্ত অপ্রত্যাশিতভাবে। দিন তিনেক পরে সকালে সবে বিছানা ছেড়ে উঠেছি, খবর পেলাম কাল রাতে বোমাই বুরুর জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গেছে। ঘোড়ায় চড়ে আমরা তখনই রওনা হলাম। গিয়ে দেখি তারা যে ঘরটাতে থাকতো তার পিছনে কাশ ও বনঝাউ জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়ে আছে। মুখে তার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন। কি একটা বিভীষিকা দেখে যেন সে আঁতকে উঠে মারা গেছে। বৃদ্ধের মুখে শুনলাম, শেষ রাতের দিকে উঠে ছেলেকে সে বিছানায় না দেখে তখনই লণ্ঠন ধরে খোঁজাখুঁজি আরম্ভ করে, কিন্তু ভোরের আগে তার মৃতদেহ দেখতে পাওয়া যায়নি। মনে হয় সে হঠাৎ বিছানা থেকে উঠে কোনো কিছু অনুসরণ করে বনের দিকে ঢোকে, কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি ও লণ্ঠন পড়েছিল। কিসের অনুসরণ করে সে বনের মধ্যে রাতে একা এসেছিল তা বলা শক্ত, কারণ নরম বালিমাটির উপর ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নেই, না মানুষ না জানোয়ারের। মৃতদেহেও কোনো রকম আঘাতের চিহ্ন ছিল না। বোমাই বুরু জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসা হয়নি। পুলিশ এসে কিছু করতে না পেরে ফিরে গেল। লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করল ঘটনাটি যে সন্ধ্যার বহু আগে থেকেই ও অঞ্চলে আর কেউ যায় না। দিন কতক তো এমন হলো যে কাছারিতে একলা নিজের ঘরটিতে শুয়ে বাইরের ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাতের দিকে চেয়ে কেমন যেন একটা অজানা আতঙ্কে প্রাণ কেঁপে উঠত। মনে হতো কলকাতায় পালাই, এসব জায়গা ভালো নয়। এর জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার রাক্ষসী রানীর মতো, তোমাকে ভুলিয়ে বেঘরে নিয়ে গিয়ে মেরে ফেলবে। যেন এসব স্থান মানুষের বাসভূমি নয়, ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য। বহুকাল ধরে তারাই বসবাস করে আসছিল। আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনাধিকার প্রবেশ
তারা পছন্দ করেনি। সুযোগ পেলেই প্রতিহিংসা নিতে ছাড়বে না। গল্পের আড্ডায় আজ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বোমাই বুরুর জঙ্গলে। গল্প পাঠে এবং লেখকের চরিত্রে অয়ন মুখার্জি, আশরাফি টিন্ডেল এবং গল্পের সূত্রধার অনির্বাণ, আমিনবাবু, শুভ, বুড়ো ইজারাদার সঞ্জয় শীল, ইজারাদারের ছেলে ঋষভ। পোস্টার ডিজাইন রমজিতা পাত্র এবং শুভজিৎ রায়। টেকনিক্যাল হেড শুভজিৎ রায়। শব্দগ্রহণ এবং ধ্বনি পরিকল্পনা শুভ। কন্টেন্ট হেড ঋষভ। সমগ্র পরিচালনায় অনির্বাণ এবং গল্পের আড্ডা টিম। শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বোমাই বুরুর জঙ্গলে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং গল্পের আড্ডায় আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা অরিজিনালস ইউটিউব চ্যানেলটি, অ্যান্ড অলসো ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। হ্যাপি লিসনিং।